প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ বিএনপির। নির্বাচনের আগে একতরফা উদ্যোগের সমালোচনা, সবার স্বার্থ সুরক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস। ভুক্তভোগীর মতামতে রাষ্ট্রপতির ক্ষমায় ঐক্যমত্য, সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও একমত দলগুলো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, আশঙ্কা এনসিপির। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। বাংলাদেশে চলমান সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। অভিন্ন নদীর পানির হিস্সা নিয়ে টালবাহানার সুযোগ নেই, আদায়ে সচেষ্ট ঢাকা। এবং চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ ১৪ জুলাই। ওয়্যারলেস কথোপকথন ও গুলির ভিডিও থাকায় আসামিদের পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। প্রবেশের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রস্তাবিত টেলিকম নীতিমালার খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এমন নীতি প্রণয়ন করা ঠিক হচ্ছে না বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আপনাদের প্রশ্নের জবাব দেবেন যদি কোনো প্রশ্ন থাকে। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। কেউ কেউ সরকারের সমালোচনা করে নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও উদ্বেগ জানিয়ে বলছে, নির্বাচনের আগে একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সুযোগ নেবে বড় কোম্পানিগুলো। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি সরকার। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিন বিকেলে একই স্থানে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা তারা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। এদিকে রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। যে আন্দোলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, স্বার্থ ক্ষুণ্ণ করে নয়, সবার স্বার্থ রক্ষা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে। এজন্য প্রয়োজনে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। নীতি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবে না সরকার। বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব পুরানো খসড়ার উপর ভিত্তি করে বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই যে এ ধরনের সিরিয়াস বিষয়ে তাদের মতামত জানানোর জন্য। আর আমাদের কাছে মনে হয়েছে ওনারা যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফটের উপরে মতামত দিয়েছেন। কিছু বিষয় একটু মিস ইন্টারপ্রেট হয়েছে, যেমন এসএমই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আর বলছে যে ক্রস লেয়ার যে মনোপলি প্লে হবে। আসলে আমরা মনোপলি প্লেটা বন্ধ করার জন্যই এই পলিসিটা করছি আর কি। এটা আসলে আইন না।
এটা পলিসি। এসএমইদের যে বিষয়টা বিএনপি মহাসচিব বলেছেন, আমরা চেষ্টা করেছি যে আইওটি সার্ভিস, মেশিন টু মেশিন কমিউনিকেশন, প্রাইভেট 5G কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে যথাসম্ভব ডিরেগুলেট করতে। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে সাধারণ ক্ষমার বিশেষ বিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ কথা জানান। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকম কর্মসূচি সত্ত্বেও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতার বিধান সংশোধনে একমত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৯ম দিনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে বিকেল 4:30টায় শেষ হয় বৈঠক। গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলী রিয়াজ জানান, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান সংশোধন করে আলাদা কমিটির বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির মতো মৌলিক বিষয়েও ঐকমত্য তৈরির উপর জোর দেন এবি পার্টি এবং গণসংহতি আন্দোলনের নেতারা। একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐকমত্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি, ক্রমান্বয়ে এগোচ্ছে, এগুলো ভালো, কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় যাবে বিচার ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে মন্তব্য করে এ সংক্রান্ত আলাদা কমিটি করার সিদ্ধান্তে সন্তোষ জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, সে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের এখানে কনসেন্ট লাগবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে এখন পর্যন্ত 54টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সকলে প্রাণ দিয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভায় কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের জেলার নীলফামারীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্মিলন। বৃহস্পতিবার সৈয়দপুরের হাতিখারা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন তারা। পরে পথসভায় সংস্কার ও নির্বাচন বিষয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। নতুন বাংলাদেশে সবার আগে সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এ সময় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব।
এদিন বিকেলে চৌরাঙ্গীতে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি ক্ষমতায় গেলে তিস্তাপাড়ের বাসিন্দাদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সবসময় বঞ্চিত, এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। তৃতীয় দিনের মতো কর্মসূচিতে পঞ্চগড়েও জুলাই পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, পঞ্চগড়। বাংলাদেশের চলমান সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় দ্রুত নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন দুপক্ষ। গঙ্গা চুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে কোনো টালবাহানার সুযোগ নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্সা আদায় করতে চেষ্টা করবে ঢাকা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ চলে, তখন প্রধান উপদেষ্টার সামনেই ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সপ্তাহের শেষ দিনে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানালেন, নির্বাচন আর সংস্কার ইস্যুতে বাংলাদেশের প্রতি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। গত ৩ দিন ধরে কূটনীতিক পাড়ায় আলোচনার কেন্দ্রে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় খোলা আর মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার ইস্যু। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনও খসড়া পর্যায়ে আছে জাতিসংঘের অফিস খোলার আলোচনা। আর গ্রেফতারের বিষয়ে কুয়ালালামপুরের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় এটা আমাদের আলাপ না করা ভালো। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কি। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি এই কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। সম্প্রতি তিস্তা নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে টালবাহানার ব্যাপার নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। প্রবাসীদের সেবা বাড়াতে সংস্কার কাজ চলমান আছে বলেও জানান তিনি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলা পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে ১৪ জুলাই। বৃহস্পতিবার সব আসামির করা অব্যাহতির আবেদনের শুনানি শেষে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় আসামিদের বিচার শুরুর আদেশ পাবেন তারা। মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে ১.৫ সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট ৮ আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় ১.৫ ঘন্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। টার্গেট করে গুলি করছে, তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম এসে
বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। দুই আসামের আইনজীবী বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য দুইজনের আইনজীবীর দাবি সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন, সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যা মামলায় গত 25 মে 8 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই কোটা বাতিল সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর প্রতিটি দিন শিক্ষার্থীদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেও নিজেদের দাবি আদায়ে অনড় ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আজ দেখে নেব কোটা আন্দোলনকে ঘিরে গত বছরের এই দিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। 3রা জুলাই দুপুর 2:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগুতে থাকে শিক্ষার্থীদের স্রোত। এদিন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। একই দাবিতে ঢাকার বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়িত না হলে দেশ জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 16 জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। তাই এই সিদ্ধান্ত দেশের সব স্কুল কলেজে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। প্রবাসের সময় আরো থাকছে। এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, 16 জনের ফিরিস্তির খোঁজে কমিশন। মব সহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। যারা এই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে কেএনএর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী, তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে 0 টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি।
তো এটা চলমান আছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানে KNA সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় KNF এর ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলাবারুদ ও 45 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চলমান অভিযানের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় KNAর সন্ত্রাসীরা রুমা উপজেলার দুর্গম মোয়ালপি পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযানে যায় সেনাবাহিনী। উপস্থিতি টের পেয়ে KNAর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় KNAর কমান্ডার মেজর পুটিং সহ 2 সদস্য। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজের এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে দুদক। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে BMET সহ এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতে প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতা সহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদেরকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে BMET সহ এজেন্সি সংশ্লিষ্ট 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে BMETর কিছু কর্মকর্তা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা মামলায় সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে দুর্জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেফতার করে ডিবি। তিনি মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক ছিলেন। গত বছরের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। দুর্জয় এমপি থাকাকালীন সময়ে সে সর্বোচ্চ দুর্নীতি করছে। স্কুল, কলেজ এবং এলাকাবাসীকে জিম্মি করে সে বিভিন্ন রকম উৎকোচ গ্রহণ করছে। দুর্জয়ের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। স্কুল কলেজ ছাত্রীরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছিল, আজকের এই আসামি তার নির্দেশে এই আসামিরা এই শান্তিপূর্ণ সমাবেশে সেখানে উপর্যুপুরে গুলি করে। সেখানে গুলিতে শটগান, পিস্তল, রিভলভার, বুলেট এবং চাপাতি, রড, রামদা সব ব্যবহার করেছে এবং অনেক ছাত্র সেখানে আহত হয়েছে।
ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকার অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় দেন। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাক্ষীরা আসামিদের শনাক্ত করতে ব্যর্থ হলেও 3 জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের দাবি, 4 আসামির জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এসেছে। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা। পরে ইসলামিক স্টেট হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়। এই মামলায় সকলকেই খালাস না দিয়ে 3 জনকে যাবজ্জীবন দিয়েছে, যদিও তাদের কারো বিরুদ্ধে কোনো একটা সাক্ষী নাই। তামজিদ আহমেদ রুবেল তার 160 বলে সে নিজে বলেছে যে ভিকটিমকে 4টি গুলি করেছে। আর মিরাজুল আবেদিন রাসেল সে মোটরসাইকেল চালিয়ে আসামি রুবেলকে ভিকটিমের কাছে নিয়ে যায় এবং গুলি করার পর মোটরসাইকেল সহ একসাথে তারা চলে যায়। ভোলার তজুমউদ্দিনে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলো। ভোলার তজুমউদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার 3 নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। 29 জুন দুপুরে এই ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। 30 জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে 8 মাস আগে বিয়ে করেন রুবেল। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। 28 জুন রাতে কৌশলে ডেকে এনে দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি, ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কদ্যা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায় আমি বলাইছি সালিশ বলাইছি তোরা ফাইলে বিচার করি দিবি না ফাইলে নাই। এ ঘটনায় 30 জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম ও রাসেল সহ 11 জনের বিরুদ্ধে তজুমউদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। নিউজ পাইতাছি আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লইব কাইটা লইব আমি যদি মামলা না উঠাই। এরই মধ্যে বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া ও ভোলার বুরহানুদ্দিনে অভিযান চালিয়ে প্রধান আসামি আলাউদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি। এ ঘটনায় 2 ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দল সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় 4 জনকে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে 4 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। পরে আসামিরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই নারী। পরে 4 যুবককে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়। দেশে 20 থেকে 29 জুন পর্যন্ত 24 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেছেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, মাদক, এখন এসেছে এই মোবাইল
এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সারা পৃথিবী যদি করতে পারে, আমার দেশ কেন করতে পারে না? একটি বয়সের নিচে এই অ্যাক্সেসই থাকবে না। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। প্রবাসের সময় আরও থাকছে। নাইট ক্লাবের বাইরে ভিড় লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিহত 4, আহত 14। শহর জুড়ে আতঙ্ক, জানা যায়নি হামলার কারণ। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী বাবু খান ওরফে টুন্ডা বাবুকে ফের আটক করেছে র্যাব। সম্প্রতি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন তিনি। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পৃথক হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় এভাবেই দিনে দুপুরে শোডাউন দিচ্ছেন শীর্ষ সন্ত্রাসী বাবু খান ওরফে টুন্ডা বাবু। ছিলেন মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী। চুরি থেকে ছিনতাই, হত্যা থেকে অপহরণ, নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত 28 ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করেছিল র্যাব। তবে 2 মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে বের হন এই সন্ত্রাসী। আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম। সর্বশেষ 2 জুলাই নড়াইলে র্যাব 2 ও 6 এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় টুন্ডা বাবুকে। কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নির্বিচার নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া কুমিল্লার তিতাসে হাত পা বেঁধে রাজমিস্ত্রি মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত 2 আসামিকেও গ্রেফতার করেছে র্যাব 11। দ্বন্দ্ব সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল। র্যাব 13 থেকে একটা টিম দিয়ে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়। মোস্তফা তার যে মিস্ত্রি ছিল 2 জন, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায়। টুন্ডা বাবু সহ 3 আসামিকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুরান ঢাকার হোসেনি দালান কর্তৃপক্ষ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার। মাতমে নিষিদ্ধ করা হয়েছে চাকু কিংবা দেশীয় অস্ত্রের ব্যবহার। ওই দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পবিত্র মহরম মাসের শুরু থেকে ব্যস্ত শিয়া সম্প্রদায়। নানা ধর্মীয় রীতি পালনের মাধ্যমে এখন অপেক্ষা তাজিয়া মিছিলের। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শনে আসেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখেন পুরো প্রাঙ্গণ। শিয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে জানান, ইমামবাড়ার প্রবেশ পথে বসানো হয়েছে আর্চওয়ে, করা হবে দেহ তল্লাশি। এছাড়াও থাকবে মিছিল জুড়ে সাদা পোশাকের গোয়েন্দা। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মিছিলকে কেন্দ্র করে পটকা ও আতশবাজি ফোটানো যাবে না। মাতমে চাকু, দেশীয় অস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করেছে পুলিশ। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। মিছিলের দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। ডেঙ্গু প্রতিরোধে 19,000 কম্বো কিট তুলে দেন চীনা দূতাবাস কর্মকর্তা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, ডেঙ্গু মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে সরকারের। সরঞ্জাম সংকট থাকলেও তা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000 আর মৃত্যুর সংখ্যা অর্ধশতের কাছাকাছি। দেশের 62 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। বৃহস্পতিবার সকালে চীন সরকারের পক্ষ থেকে 19,000 কম্বো কিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, চীনের সহযোগিতা শুধু কিট ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেড জোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রেরণ, অ্যাম্বুলেন্স প্রেরণ, ডায়াগনস্টিক কিটস এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্টে যে আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে, বেডসাইড ইলেকট্রো কিট, সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডাক্তার সাইদুর রহমান। যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত 22 জন। পাহাড়ি রাস্তা, সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যয় মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নাকাল হিমাচল প্রদেশের বাসিন্দারা। রাজ্যের মন্ডি, সোলান, সিমলা, কুলু সহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ। বন্যা, পাহাড় ধস, বজ্রপাতে এখনো পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তবে দুর্গম পাহাড়ি রাস্তা আর ভয়াবহ বৃষ্টির কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপি। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামো, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটির বেশি। একাধিক সেতু, রাস্তাঘাট ভেঙে পড়ায় ব্যাহত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে মাসব্যাপী চিত্র প্রদর্শনী। জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রদর্শনীতে 10 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রথমবারের মতো প্রদর্শনীর কিউরেটর হয়েছেন এক বাংলাদেশি চিত্রশিল্পী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে চলছে শিল্পকর্ম প্রদর্শনী। এতে 10 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে, যাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন হলে দুটি গ্যালারিতে ভিড় জমে শিল্পপ্রেমীদের। বাংলাদেশি এক চিত্রশিল্পী প্রথমবারের মতো এই প্রদর্শনীর কিউরেটর হয়েছেন। সাধারণত আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন শিল্পী ও কিউরেটরদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করে থাকি, তবে এটি একটি বিশেষ প্রদর্শনী, কারণ এতে 10 জন শিল্পীর সাথে আলমালিয়ার শিল্পকর্ম স্থান পেয়েছে এবং তিনি নিজেই প্রদর্শনীর কিউরেটর। লিয়া তার অভিজ্ঞতার আলোকে নিজস্ব সংস্কৃতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও তুলে এনেছেন। জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং আমাকে এই এক্সিবিশনটি কিউরেট করার সুযোগ দিয়েছে। এখানে 10 জন আর্টিস্ট আছে। 10 জন আর্টিস্টের মধ্যে 7 জন বাংলাদেশি, তার মধ্যে আমিও একজন।
প্রদর্শনীর বিষয় ফেনোমেনোলজি, ড্রিম ভার্সেস রিয়েলিটি। মানুষ স্বপ্ন দেখে আর এই স্বপ্নের সাথে বাস্তবতার লড়াইটাও চলে আজন্ম। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকের মধ্যেই উত্থান পতন, সুখ দুঃখ এবং আশা নিরাশার প্রেক্ষাপটে জীবনের নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন। মানুষের এই উপলব্ধি শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের চিত্রকর্মে। আমার কাজ ইউজুয়ালি উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। আমি ফিমেল ফিগার নিয়ে কাজ করি। আমি একজন সঙ্গীত শিল্পীর গভীর অনুভূতি ও তার সুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যিনি তার গান ও শব্দের মাধ্যমে আমার কাছে ধরা দিয়েছেন। শিল্পী তার সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন, পাশাপাশি অপর একজন জ্যাজ মিউজিশিয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন। নারীরা সবসময় তারা কখনো ব্লসম ফুলের মতো ফুটে ওঠে, কখনো ওরা অ্যাবান্ডেন্টের মতো পড়ে থাকে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওদেরকে ফুলের মতো ফুটিয়ে ওঠানোর জন্য। মাসব্যাপী প্রদর্শনী শেষ হবে আগামী 21 জুলাই। দর্শনার্থীদের জন্য গ্যালারি খোলা থাকবে প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে গঠিত হয়েছে ফেনী প্রবাসী ফোরাম। স্থানীয় সময় বুধবার রাতে শারজায় ফোরামের মিলন মেলা ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠকরা বলেন, গত বছর ফেনীর ভয়াবহ বন্যা প্রবাসীদের উদ্বিগ্ন করে তোলে। সেই সংকট থেকে পরিত্রাণ পেতে প্রবাসী ফেনীবাসীকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সেখান থেকেই ফেনী প্রবাসীদের ঐক্য ও মিলন মেলা। পাশাপাশি অসহায় প্রবাসীদের সাহায্যে মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উৎসাহ দেয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের বিশেষ সম্মাননা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফিদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। 2026 এশিয়ান কাপের শীর্ষে 6 জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকিটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমরা যে কয় মাস এখন পাবো আমি সেটাকে সেইভাবে ইউটিলাইজ করব এবং সেইভাবে পিটারের সাথে অলরেডি কথা হয়েছে, একদম কনসেন্ট্রেট করা হবে, ফোকাস করা হবে ওটাতেই, যাতে আমরা ওখানে বেটার কিছু করতে পারি। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, আমরা অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং এই সময়ের ভিতরে আমরা বেশ কিছু স্ট্রং টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, নিজেদেরকে তৈরি করার জন্য, ঝালাই করার জন্য, যাতে করে আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা বেটার কিছু করতে পারি। মিয়ানমারের বিপক্ষে লাল সবুজদের জয়ের গল্পের মূল চরিত্র ঋতুপর্ণা চাকমা। এই ফরওয়ার্ডকে বাংলার মেসি হিসেবে আখ্যা দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে হামজা চৌধুরীকে তুলনা না করার অনুরোধও জানালেন কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতা। স্পেনের হাইওয়েতে ল্যাম্বরগিনি সুপারকার ড্রাইভ করছিলেন জতা। জামোরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় গাড়িটি। এ সময় আগুন ধরে গেলে গাড়ি থেকে আর বের হতে পারেননি জতা ও তার ভাই। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। গেল 22 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন জতা। বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। কদিন আগে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ ও লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জতা। এই ফরওয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ বিএনপির। নির্বাচনের আগে একতরফা উদ্যোগের সমালোচনা, সবার স্বার্থ সুরক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস। ভুক্তভোগীর মতামতে রাষ্ট্রপতির ক্ষমায় ঐকমত্য, সব বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও একমত দলগুলো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, আশঙ্কা এনসিপির। গণসংযোগ বাধাগ্রস্ত ও অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।